অনেক ধৈর্য নিয়ে 3টে সিম কার্ড চেঞ্জ করেছি, এটা লাস্ট ওয়ার্নিং। সাইম চেয়ারে নিজের পিঠ হেলিয়ে দিয়ে শুকনো হাসি হাসলো, বলল। তোমার বলা হয়েছে? ইনশিরা নিশ্চুপ। সাইম হাসলো, বলল, মাই গড, এতটা ভেবে নিলে? নাটক বন্ধ করো। তেজ নিয়ে বলে ইনশিরা। তোমার কাছে আমার অ্যাপ্লোজাইজ করা ছিল, আর কিছুই নেই। সি, ঠান্ডা গলায় বলে সাইম। ইনশিরা তাকায়। সাইমের মুখভঙ্গি গম্ভীর। খানিক বাদে বলল, অন্যের বউকে ফুসলানোর কোনো ইচ্ছে আমার নেই, শুধু ক্ষমা চাওয়ার ছিল তোমার থেকে। আমি কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না, কারণ থামলো। সাইম তাকালো ইনশিরার দিকে। পরপর একটা লম্বা শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে বলল, শাড়ি পরেছ, এতটা এলোমেলো ভাবে শাড়ি কে পরিয়ে দিয়েছে? হাজব্যান্ড? ইউ আর গোয়িং টু ফার। ধমকে ওঠে ইনশিরা। নো, আই এম নট। রিল্যাক্স, এত রাগার কিছুই হয়নি। যাও, ফেস টু ফেস ভালোই লাগছে। আমি কখনোই তোমার আর আমার ছবি একসাথে মিলিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভুয়া ছবি বানিয়ে তোমার স্বামীকে দেখিয়ে তার কাছে তোমাকে ছোট করব না আমি। রিল্যাক্স, রিল্যাক্স। ইনশিরার চোখ মুখ কঠিন। সে কপাল কুঁচকে রেখে তার ফোন আর পাঁচটা হাতে তুলে নেয়। ইয়াসার মির্জার হাত কাঁপছিল। তার হাতের ফোনের স্ক্রিনে তার দৃষ্টি ছিল নিবদ্ধ। ইনশিরা আর সাইমের ছবিটিও তুলে পাঠানো হয়েছিল তাকে। পিতৃত্ব তাকে সুখ দিয়েছে, জীবনে পরিপূর্ণতা দিয়েছে, কখনো হতাশ করেছে, কখনো প্রশ্নবিদ্ধ করেছে, কখনো বা ব্যর্থ প্রমাণ করেছে। ইয়াসার মির্জা জীবনে কখনো থেমে থাকেনি, তবুও কখনোই না। আজ তার পিতৃত্ব তাকে কোন অপমানের মঞ্চে দাঁড় করাতে চাইছে। এক জীবনে ইয়াসার মির্জা কি একই সাথে ভালো স্বামী হওয়ার পাশাপাশি ভালো বাবা হয়নি? আসলে কি তাই? শরীর কাঁপছে লোকটার। বয়স 60-এর কাছাকাছি। ছোটখাটো শারীরিক সমস্যা আছে, বুকে ব্যথা হয় প্রায়শই। সবকিছু সামলে চলতে হয় সেজন্যে। আলো স্বামীর জন্য চিনি ছাড়া বাদামের ওকমা বানিয়ে সন্ধ্যা সন্ধ্যা ঘরে ঢুকেছিল। ভেবেছে স্বামীর কাছে আবদার করবে মেয়েটার কাছে নিয়ে যাওয়ার জন্যে। বাড়িতে আজ সব ইনশিরার পছন্দের খাবার রান্না হয়েছে। মনটা আকুপাকু করছিল মেয়েটাকে সেসব খাওয়ানোর জন্যে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কাঁপতে থাকা সুদর্শন প্রায় বৃদ্ধ লোকটাকে আলো দেখে চিন্তিত ও ভঙ্গিতে এগিয়ে গেল। ছো মেরে তার হাত থেকে ফোনটা নিয়ে আলো ছবিটা দেখলো। কেমন ফ্যাল করে তাকিয়ে আছে সে। ট্রেনিং শেষ করে মুইনাজ দ্রুত বাড়িতে ফিরবে বলে ঠিক করেছিল। কেবিনে ঢুকেছে সন্ধ্যা 7টা নাগাদ। ইউনিফর্মের বোতাম দুটো আলগা করে সে চেয়ারে বসে একটুখানি হাঁপ ছেড়েছিল। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ফোনটা সুইচ অন করে লিস্ট দেখলো একটা। মিঠির ক্যাট ফুড, ওটস, বিফ, ইনশিরার ডায়েট ফুড, হেলথ ড্রিঙ্কস। বাড়িতে ঢোকার আগে সুপারমার্কেটে ঘুরতে হবে। ফোনের নোটিফিকেশন বারে চোখ পড়েছিল হঠাৎ। দেখলো মোট দুটো মেসেজে সে ভিড় করেছে সেখানে। একটা ইনশিরার নাম্বার থেকে, একটা ছিল অচেনা একটা নাম্বার থেকে। প্রেরণাকে ভীষণ আতঙ্কিত লাগছিল ইহানের কাছে। ইহান পরিস্থিতি বুঝতে পেরে দরজার কাছে গিয়ে সজোরে দরজায় চাপড় মেরে বলে, এক্সকিউজ মি, ইজ দেয়ার এনিওয়ান হিয়ার? আমরা আটকা পড়েছি। চোখে মুখে সংকোচ। প্রেরণার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। ইহান ওকে দেখে তারপর দুহাত পাঞ্জাবির পকেটে হাতাহাতি করে। মনে পড়ে তার ফোনটা আপনের কাছে রেখে এসেছে। ঘুরে ইহান প্রেরণার দিকে তাকায়, বলে, আপনার ফোন? প্রেরণা নিজের হাত দেখে। তার হাতে ছিল লিস্টটা শুধু। তার পার্স নিচে আফরার কাছে। মলিন মুখে প্রেরণা তাকিয়ে থাকে ইহানের দিকে। ইহান একটা লম্বা শ্বাস ফেলে আবারও দরজায় ধাক্কা দেয়। বাহিরে দাঁড়িয়ে হাসছিল ভুইয়ার লোক দুটো। হাসতে হাসতে ওরা একে অপরের গায়ে গড়াগড়ি খায়। একজন আরেকজনকে বলে, এখন খুলবি না, জনে জনে লোক উঠলে খুলে দিবি, ব্যাপক মজা হবে। প্রেরণা চুপচাপ এক কোণে সরে দাঁড়ায়। তার ঘাবড়ে যাওয়া মুখটা ইহান আর চোখে দেখতে থাকে। বলে ওঠে, আপনি এখানে এলেন কেন? রিপা নামের সাথে কথা বলতে। আবারও নিস্তব্ধতা। ইহান আবারও দরজায় ধাক্কা দেয়। কাউকে ডাকে, কেউ আসে না। ইহান ঘুরে প্রেরণার দিকে তাকায়। তার প্রেরণার উপর রীতিমতো মেজাজটা খারাপ হয়ে গিয়েছে। প্রেরণার এত অস্বস্তি দেখে গম্ভীর হয়ে ইহান বলে, প্রেরণা শ্বাস ফেললো। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে নিয়ে বলল, আসলে তেমন কিছুই না, ব্যাপারটা কেমন যেন আপনি বুঝতে পারছেন? একটু কেমন যেন লাগবে না। দরজাটা বাইরে থেকে বন্ধ, প্রেরণা। আমরা ভেতর থেকে বন্ধ করিনি। লোকে একটু হলেও বাঁকা চোখে দেখবে। ইহান অদ্ভুত দৃষ্টিতে দেখছে প্রেরণাকে। পরপর হেসে বলল, এটা কোন ধরনের কথাবার্তা? এখানে মানুষের মেন্টালিটি এতটাও লো নয়। আর কেউ কিছু ভাবলেও বা আপনার সাথে এই ধরনের কথা যায় না। প্রেরণা কিছুক্ষণ চুপ থেকে বলল, লোকের কথা ভাবলেও বাকি। আসলে আমি না এতটা বেপরোয়া নই ইহান। আমি লোকের পাঁচ কথা বড্ড ভয় পাই, নিজের বেলায় অন্তত। কারণ এই ধরনের লোকই কিন্তু আমার রুজি রোজগারের মাধ্যম। আমাকে এদেরকে তো পরোয়া করেই চলতে হয়। হেডকে আমি করি না ইহানের ব্যাপারে। আমাকে বড্ড সাহসী দেখালেও আমি আমার সম্মান নিয়ে বড্ড আতঙ্কিত থাকি। ইহান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে প্রেরণাকে। কথাগুলো শেষ করে প্রেরণা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও বলে,
ইহান আরো কিছুক্ষণ ওকে দেখে তারপর প্রেরণাকে পাশে সরতে বলে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে দরজায় সজোরে ধাক্কা দেয় বাহু দিয়ে। পরপর তার বলিষ্ঠ পা দিয়ে লাথি বসায় দরজায়। ক্যাপ্টেন ইহান তাজওয়ারের 4টা লাথি যথেষ্ট ছিল ওই দরজার ছিটকিনি ভাঙতে। বাইরে ততক্ষণে লোকজন ভিড় করেছে শব্দ পেয়ে। সাগরের লোক দুটো দাঁত বের করে হাসছিল ইহান তাজওয়ারের অপ্রস্তুত মুখটা দেখবে বলে। প্রেরণা গোল গোল চোখে চেয়ে আছে ইহানের দিকে। হঠাৎ বিরক্তি ধরল ইহানের উপর, তার পরপর নিজেকে শাসায়। এসব কি? লোকটাও তো ভিকটিম তোর মতো। মুত্তালিব চিন্তিত হয়ে ইহানের দিকে এগিয়ে আসে। বাকির একবার ইহানকে দেখছে, একবার প্রেরণাকে। ইহানের মুখভঙ্গি গম্ভীর, দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে প্রেরণা অপ্রস্তুতের মতন রিপা আনামকে বলে, আমি আপনাকে খুঁজতে এসেছিলাম, দরজাটা কেউ বাইরে থেকে লক করে দিয়ে চলে যায়। ইহান সবার দৃষ্টি এড়িয়ে নিচে নামে, গাম্ভীর্য নিয়ে সবটা স্বাভাবিক যেন। এখানে দাঁড়িয়ে এদের কৌতূহলকে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না। মুইন তার কার্যালয় থেকে সোজা চলে যায় রেস্তোরাঁর সামনে। যখন ইনশিরা দ্রুত পায়ে মেন গেট থেকে বেরোয়, তার পেছনে পেছনে নামে সাইম। মুইনকে ইনশিরা যখন দেখলো, থেমে গেল তার পা। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। সাইমের পায়ের গতিও থামলো। ইনশিরা এগিয়ে এলো মুইনের কাছে। অবাক হয়নি খুব একটা। মেসেজে এসে জানিয়ে দিয়েছে সব, তবে এভাবে ডিউটি ফেলে চলে আসবে ভাবেনি ইনশিরা। 2 কদম মুইনের দিকে এগিয়ে গিয়ে বলল, মুইন আপনি? মুইন একবার ইনশিরার দিকে তাকায়, আবার তাকায় সাইমের দিকে। সাইম নেমে আসে স্বাভাবিক ভঙ্গিতে। সে সন্ধ্যায় মুইন শুরুতেই সাইমকে একটা ঘুষি মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ইনশিরা পেছন থেকে মুইনের হাতটা টেনে ধরে বলে, মুইন স্টপ, চলুন বাড়িতে যাই। ঘুষিতে একটুও ভ্রুক্ষেপ হয়নি সাইমের। সাইম তাকিয়ে আছে ইসি মুইনের হাতের দিকে। মুইন ইসির হাত থেকে হাতটা ছাড়িয়ে নেয় নিজের। সাইমের দিকে এগিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়ায়। ইনশিরা শুধু তাকিয়ে তাকিয়ে মুইনকে দেখে। সাইমের ঠিক সামনে দাঁড়িয়ে মুইন ডান হাতে তর্জনী তুলে সাইমের চোখে চোখ রেখে ভীষণ খ্যাপাটে হয়ে বলে ওঠে। উইথ মাই ওয়াইফ। কণ্ঠস্বর ভীষণ অচেনা মুইনের। ইনশিরা নির্নিমেষ দেখছিল শুধু, সাইমও দৃষ্টি নামায়নি। মুইন কথাটা বলে দাঁড়ায় না। ইনশিরার কবজি চেপে ধরে ডান হাতের। ইনশিরা চমকায়। ভীষণ জোরালো ছিল মুইনের ছোঁয়া, ভীষণ ব্যথা পাচ্ছিল হাতে, তবে বলেনি কিছু। ইনশিরার মনে হলো ইনশিরাই হাত ছাড়িয়ে নিতে চাইলে মুইন এখানে তুলকালাম করে দেবে। ওকে তেমনই লাগছিল। আতঙ্ক এসে বাসা বাঁধে তার মনে। পুরোটা রাস্তা মুইন ইনশিরা দুজনাই চুপচাপ ছিল। মুইন ছাড়েনি ইনশিরার কবজি। কটেজের বাইরে নেমেই ক্যাবের বিল মিটিয়ে দেওয়ার সময়ও মুইন ইনশিরার হাতটা ছাড়েনি, কিন্তু যখনই কটেজে ঢুকলো তখন ছেড়ে দিল হাত। সামিন মুইন ইসির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। আলো একটা সোফাতে গায়ে লিয়ে দিয়ে বসে আছে। 2 চোখ ভেজা তার, দরদর করে পানি ঝরছিল 2 চোখ থেকে। ইনশিরা মাম্মা পাপা দুজনকেই দেখলো। 2 কদম এগিয়ে গিয়ে বলল, পাপা তুমি? সামিন স্থির দাঁড়িয়ে মেয়ের দিকে বিমূঢ় চেয়ে। ইনশিরা বুঝে নিল সবটা, বলল, পাপা আমি মুইনকে মেসেজ করে গিয়েছিলাম। আমার ইন্টেনশন খারাপ ছিল না পাপা, ওটা পাবলিক প্লেস ছিল। আলো শাড়ির আঁচল দিয়ে 2 চোখ ঢাকে। ইনশিরা এগিয়ে গিয়ে বলে, মাম্মা ওভার রিয়াক্ট করছো। আমি সত্যি বলছি, মুইনকে জিজ্ঞেস করো। মুইন চুপচাপ দাঁড়িয়ে আছে। ইনশিরা হাতে টান খেলো হঠাৎ। সামিন মেয়ের কবজি ধরে টেনে মুখোমুখি দাঁড় করালো নিজের। ইনশিরা চোখ বড় বড় করে পাপাকেই দেখলো। একটা ঢোক গিলল সে। সামিন মেয়ের 2 কাঁধ ধরে শান্ত স্বরে বলতে থাকে, একটা ধ্রুব সত্যি কথা শুনবেন আম্মা। আমি এই ইয়াসার মির্জা, আপনার মা এবং আপনার প্রতি ভীষণ রকমের দুর্বল, এবং এটাই সত্যি। আজ যদি এমনটা না হতো তবে আমি হয়তো আপনাকে একটা থাপ্পড় মারতে পারতাম, বিশ্বাস করুন। ইনশিরা কোমল স্বরে ডাকে। পাপা সামিন কঠোর হলো, ভীষণ ক্ষেপে উঠল মেয়ের উপর। 2 কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কেন যাবে বলো, কেন যাবে? ও কে? তোমার বন্ধু? তোমার আত্মীয়? তোমার শুভাকাঙ্ক্ষী? না, একটাও না। ও একটা পরপুরুষ, এবং তুমি বিবাহিতা। কি কাজ তোমার ওর সাথে? কিসের লেনাদেনা তোমার? বলো, জবাব দাও। পাপা আই এম টেলিং ইউ, আমার ইন্টেনশন খারাপ ছিল না। ও আমার সাথে যোগাযোগের চেষ্টাই ছিল, এবং ফেস টু ফেস হওয়া দরকার ছিল আমার। সামিন ভীষণ ক্ষেপেছে, চেঁচিয়ে উঠল, যোগ করছো তুমি? কি সাপোর্ট করছে তোমার? বলো, তোমার দৃষ্টটা কোথায় গিয়ে ঠেকেছে? এই স্বাধীনচেতা স্বভাবকে আমি ইয়াসার মির্জা সাপোর্ট দিয়েছি তোমায়, যাতে তুমি নিজের সাথে সাথে আমাদের 3 জনকে এভাবে অপদস্থ করো? আগে তুমি ভুল করতে, এটা ছিল অন্যায়। মুইন চুপচাপ ওদের 3 জনকে দেখছে। সামিন মেয়ের দিকে তাকিয়ে বলে, জবাব কেন দিচ্ছ না? এই দায়কে আমি মাথা পেতে নেব ইনশিরা? আমি কি মেয়েকে এভাবে শিক্ষা দিয়েছি যাতে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে বাইরের লোক? সে সুযোগ নিজেই দিয়ে দেয়, নিয়ে নেয় আম্মা। আমি এই দায়। ইনশিরা চুপ করে থাকলো। আলো কাঁদছে, আজ কিছু বলতেও পারছে না সে। বাবা মেয়ের কথোপকথনের মাঝে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা এসে গিয়েছে?
এখন বাড়িতে চলুন, আমি বিশ্রাম নিতে যাচ্ছি। ইয়াসার মির্জা মেয়ের নির্লিপ্ততা দেখে ভয়ঙ্কর রেগে গিয়ে ইনশিরার কোনোই ধরে নাড়া দিয়ে গর্জে ওঠে। তুমি জবাব দিচ্ছ না কেন? মুইন গিয়ে শ্বশুরের কাছ থেকে ইনশিরাকে ছাড়িয়ে এনে সামিনের দিকে তাকায়। ভীষণ শান্ত লাগছে তাকে। শ্বশুরকে বলল, বাবা, আই থিঙ্ক আমাদের দুজনের আলোচনা করা দরকার এই ব্যাপারে। আপনি আর মা শান্ত হয়ে বসুন, রাতে খেয়ে যাবেন আপনারা। সামিনকে ভীষণ অসহায় লাগছিল সে সময়। সে মুইনের দিকে তাকিয়ে একটা কথাই বলল, আমি বলেছিলাম আমার মেয়ের চোখ দিয়ে যেন পানি না ঝরে। এটা বলিনি ওর সমস্ত অন্যায় চুপচাপ মেনে নাও। তোমার যতটুকু লেগেছে এর কৈফিয়ত তুমি ওর কাছ থেকে চাইবে, এটা আমার আদেশ। গিয়ে আলোকে টেনে তুলল সামিন। মেয়ের দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায়। তখন গাড়ি নিয়ে এসেছিল ওরা। কিছুটা দূর যেতেই আলো শরীর ছেড়ে দেয় গাড়ির ড্যাশবোর্ডের উপর। এক হাতে স্ত্রীকে আগলে ধরে সামিন, আরেকটা হাতে গাড়িটাকে পার্ক করে রাস্তার এক পাশে স্ত্রীকে আগলে নিয়ে সামিন হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? লাভ আভায় চেয়ে গিয়েছে আলোর মুখ। কাঁদতে কাঁদতে বলছে, আজ কেন আমার বিষ খেতে ইচ্ছে করছে। ভীষণ রকমের হতবাক হয়ে সামিনুকে বুকে টানলো। আলো ফোপাচ্ছে, বলছে, দিন মা হিসেবে ব্যর্থ লাগতো নিজেকে। আজ মনে হচ্ছে মা হওয়ার যোগ্যতাই আমার নেই। সেটা অনেক বছর আগে একবার বুঝেছিলাম, আজ আবারও। আমার দম বন্ধ হয়ে আসছে মেয়র সাহেব, আমি মনে হচ্ছে মরে যাচ্ছি। ইহান বেরিয়ে যাওয়ার পরেও সবাই ঘুরে ঘুরে প্রেরণাকে কিছুক্ষণ দেখলো। একটা সাধারণ ব্যাপারটাকে এতটা রাঙিয়েও দেখা যায়, প্রেরণা সব লোকের দৃষ্টি দেখে বুঝলো কথাটা। বাকিটা সময় নিজের মেজাজটাকে শান্ত রেখে প্রেরণা কাজ করলো। তারপর পেমেন্ট নিয়ে বিক্ষিপ্ত মেজাজে বাড়ির দিকে চলল। এসব ঝেড়ে ফেলে তাকে ছেলের জন্য একটা গিফট নিতে হবে। সামিন আলোকে শক্ত করে ধরে রাখলো। আলো হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল, আমি না আপনারও যোগ্য ছিলাম না, কিন্তু আপনি আমাকে বেঁধেছেন, এত লাই দিয়েছেন, আমাকে দুটো সন্তান দিয়েছেন। তাদের একজনকে তো আমি ধরেই রাখতে পারিনি, আরেকজন, তাকে তো আমি ধরতে চেয়েও পারি না কখনো। বরাবর অধরা থেকে গিয়েছে মেয়েটা। আর আজ আমি বড্ড ক্লান্ত। আপনি না আমাকে বলেছিলেন একবার জীবনে অসংখ্যবার কিছু না কিছু ভুলভাল ঘটবেই, আমাদের চেষ্টা করতে হবে সেসব থেকে পজিটিভ কিছু খুঁজে বের করা, সামনে এগিয়ে চলা। কই, আমি পাচ্ছি না কেন, বলুন না। কাঁদছে আলো, কাঁপছে আলো। সামিন শুধু চেয়ে চেয়ে ওকে দেখছে। জোর করে ওকে সিটে হেলান দিয়ে বসিয়ে দিয়ে সিট বেল্ট ঠিক করে সামিন শান্তিনীরের গেটে এসে পৌঁছাতেই আলোর শরীরটা খারাপ লাগতে শুরু করে আরো বেশি। ইহানের গাড়িও তখন শান্তিনীরের গেটে। সেও ফিরেছে ইভেন্ট থেকে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে। বড় মাকে এভাবে দেখে এগিয়ে যায়, হতভম্ব হয়ে বলে, কি হয়েছে? তোমরা কোথায় গিয়েছিলে? সামিন কোনো জবাব না দিয়ে বলে, ওকে ঘরে নিয়ে শুইয়ে দে। বড় মাকে দুহাতে পাজাকোলা করে তুলল ইহান, ঠিক যেমন ছোটবেলায় বড় মা তাকে তুলত। সামিনরা বেরিয়ে যাওয়ার পর ইনশিরা ঝাপসা চোখে মুইনের দিকে তাকায়। মুইনের দৃষ্টি স্বাভাবিক। ইনশিরা কণ্ঠে নিদারুণ কোমলতা ঢেলে বলল, মাম্মা পাপা ভুল বুঝেছে আমাকে, তারা হয়তো বিষয়টা বোঝেনি। আপনি অন্তত ভুল বুঝবেন না আমাকে। আমি ভ্রষ্টাচারিণী নই। একটু থেমে দম নিয়ে ইনশিরা আবারও কাপা গলায় বলে, ভ্রষ্টাচারিণী নই আমি। আবারও বলল, মাম্মা পাপা ভুল বুঝেছে। কেমন ওভার রিয়াক্ট করলো মাম্মা, দেখেছেন? আমাকে একটুও বিশ্বাস করলো না। মুইন শান্ত চোখে ওকে দেখছিল। হঠাৎ রাশভারী আওয়াজে বলল, বাবা মা তোমাকে ভুল বোঝেনি, ভ্রষ্টাচারিণী বোঝেনি তোমাকে। তারা তোমাকে ভুল বুঝেছে, এটা বোঝা তোমার বোঝার ভুল। তুমি হয়তো বুঝতেই পারবে না বাবা এতটা রিয়াক্ট কেন করেছেন, আর মা এভাবে কেন কাঁদলেন, তাই বাদ দাও, রেস্ট করো। মুইন ভীষণ শীতল জবাবখানা নিক্ষেপ করে ঘুরে দাঁড়াতে ইনশিরা বলে, তো বুঝতে চাই আমি, বলুন, বুঝিয়ে বলুন। আমি এক্সপ্লেনেশন দেওয়ার পরেও পাপা এমন কেন করলো? মাম্মা এত কাঁদলো কেন বলুন? মুইন এবার ওকে বরফ ঠান্ডা গলায় বলে, পারবে না তুমি বুঝতে, ট্রাস্ট মি ইসি। লোকটার এই একরোখা তেজি শীতল আচরণ ক্ষণে ক্ষণে পীড়া দিচ্ছে ইনশিরাকে। মুইন ঘরে ঢুকলো, ইউনিফর্ম ছেড়ে ফ্রেশ হলো। ইনশিরা চুপচাপ ওকে দেখছিল। অস্থির লাগছে, অসহ্য লাগছে, এক ছুটে কোথাও চলে যেতে ইচ্ছা করছে। মুইন ফ্রেশ হয়ে সে টেবিলে খাবার সেট করে শান্ত স্বরে ওকে ডাকলো। ইনশিরা গেল না, তার খেতে ইচ্ছা করছে না। তার অস্থির মনটাকে শান্ত করতে চাইছে শুধু। কি করবে সে, কি করবে? ঘরের এক কোণে মেঝেতে বসে হাঁটুতে মাথা ঠেকিয়েছিল সে। মুইন ওকে হাত ধরে টেনে নিয়ে বসালো টেবিলে। লোকটাকে দেখে ক্রমে ক্রমে ঘাবড়ে যাচ্ছে ইনশিরা। পুরুষের এই শীতলতা ভয়ঙ্কর ভয় লাগে। চুপচাপ খেলো দুজন। মুইন একবার সামিনকে কল করলো এটা জানতে সামিন আলো পৌঁছেছে কিনা। কলটা তখন রিসিভ হয়নি। রাতের নিস্তব্ধতায় ঢাকা পড়েছে দুজন। গোটা কটেজ অন্ধকার, শুধু মুইন ইসির রুমে টেবিল ল্যাম্পটা জ্বলছিল।
খাওয়ার পরেও ঘরে ঢুকে ইনশিরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল কিছুক্ষণ। মুইন বিছানায় বসে একটা বই নাড়াচাড়া করছিল, শান্ত ও গম্ভীর মুখভঙ্গি তার। ইনশিরা ঘরের মেঝেতে এক কোণে বসে বেশ কয়েকবার মাথা তুলে দেখলো, ওকে ঘন ঘন নিঃশ্বাস ফেললো কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ায় ধীরে ধীরে। সবকিছু শেষ করবে সে আজ। এই অস্থিরতা, এই অন্তর্দহন, এই এলোমেলো দিন, এই অগোছালো সম্পর্ক, সবকিছু শেষ করবে সে। অনেকটা সাহস সঞ্চয় করে ইনশিরা। মুইন ওকে দেখেওনি, তার দৃষ্টি হাতের বইতে নিবদ্ধ। ইনশিরা ধীরে ধীরে এগিয়ে যায় তার কাবার্ডের কাছে। কাবার্ডের দরজা খুলে একটা লাল রঙের নতুন নাইটি সে বের করে আনে। এটা তিথি তাকে উপহার দিয়েছিল বিয়ের পরে। একটা শ্বাস ফেলে ইনশিরা ওয়াশরুমে গিয়ে গায়ে সুতির শাড়িটা পাল্টে ওই নাইটিটা পরে নেয়। অতঃপর আয়নায় নিজেকে দেখে। এই ইশিকে সে আজ নতুন দেখছে, একজন খোলামেলা সর্বোচ্চ আবেদনময়ী রূপে। নিজেকে নিজে কিছুক্ষণ দেখে, চুলগুলো খুলে দেয়, হালকা পারফিউম মেখে চুপচাপ বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মুইন তখনও বেশ মনোযোগ দিয়ে বই দেখছিল। ইনশিরা ধীর পায়ে এগিয়ে যায় ওর কাছে, গিয়ে ওর মুখোমুখি বসে। ইনশিরা টের পাচ্ছে তার গা কাঁপছিল। এই সাহস, এমন নির্লজ্জ সাহস তার নেই, তবুও সে সাহস করলো। মুইন বই থেকে চোখ তুলে তাকাতেই থমকালো। রিডিং চশমার আড়ালে দুটি সুন্দর চোখে রাজ্যের বিস্ময় নিয়ে সে ইনশিরাকে অবলোকন করতে থাকলো শুধু। ইনশিরা হাত থরথরিয়ে কাঁপছে, তবুও সে তার কাপা হাতে মুইনের হাত থেকে বইটা টেনে নিয়ে পাশে রেখে দেয়। আরেকটু ঘনিষ্ঠ হয় মুইনের সামনে। ঘামছে সে খুব। মুইন অনিমেষ দেখছিল তাকে। এরপর মুইনের চোখ থেকে রিডিং চশমাটা টেনে খুলল ইনশিরা। ওটাও পাশে রেখে আরেকটু ঘনিষ্ঠ হলো মুইনের। কাপা হাতে মুইনের শক্ত হাত দুটো টেনে নিজের লতানো কোমরে রাখলো। মুইন চেয়ে চেয়ে দেখলো, এক প্রকার ঠকঠক করে কাঁপছে ইনশিরা। ইনশিরা আরেকটু এগিয়ে যায়। দুজনের মাঝে তখন ইঞ্চিখানেকের দূরত্ব। ওর কাঁপতে থাকা হাতে মুইনের গাল আগলে ধরলো ইনশিরা। ঠিক তখনই মুইন ওর হাত দুটো আগলে ধরে অস্ফুটে বলল, কি করছোটা কি? ইনশিরা ঘামছিল, একটা ঢোক গিলল, বলল, হয়তোবা এজন্য আমাদের কমিউনিকেশনটা প্রপারলি এগোচ্ছে না। হয়তোবা এসব হলে সম্পর্কটা এভাবে আটকে থাকবে না। হয়তোবা আসলেই এটা সবকিছুর সমাধান হতে পারে। বলতে বলতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল ইনশিরার ভিতর থেকে। মুহূর্তে ভীষণ রাগ ধরে গেল মুইনের। ধৈর্যচ্যুতি হয়ে আজ ভদ্রলোক মুইন একটা কাণ্ড করে বসলো। উঠে দাঁড়িয়ে হাতের কাছে একটা কাচের বক্স পেয়ে এক ঝটকায় সেটা ফেলে দিল মেঝেতে। চুরমার হয়ে ভেঙে গেল তা। মুইন দেয়ালে একটা সজোরে ঘুষি মেরে চেঁচিয়ে উঠল, তুমি এই সম্পর্কটাকে বারবার একটা পয়েন্টে এনে ব্যাখ্যা কেন করছো স্টুপিড গার্ল? হোয়াই ইউ থিঙ্ক ফর ম্যান ম্যারেজ ইজ অল অ্যাবাউট শারীরিক সম্পর্ক, এবং তোমার মাথা ভর্তি ঠাসা বিয়েতে ফালতু অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারগুলো, সেগুলো? অ্যান্সার মি। ইনশিরা তাকিয়ে আছে শুধু। মুইন বড্ড অশান্ত হলো, বড্ড বেশি অশান্ত হলো। ইনশিরার হাত ধরে টেনে বিছানা থেকে নামিয়ে একেবারে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো। ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে উঠল, কেন টানছো কাছে? সময় নেওয়া হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছো আমার সাথে তুমি। ইনশিরার বুকের হাঁপড় ওঠানামা করছে, কিছু বলতে পারছে না সে। মুইন তাকে কিছু বলার সুযোগও দিচ্ছে না। মুইন আশেপাশে তাকে একটা ফুলদানিতে সজোরে লাথি মেরে বলে, হ্যাঁ, আমার বউ তো আমার সাথে বেশ সহজ হয়েছে। এতটাই সহজ হয়েছে যে তাকে একটা লোক গত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বিরক্ত করছে। সেটা সে আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি, এবং আজ ধেই ধেই করে তার সাথে বোঝাপড়া করতে গেল উইদাউট এনি প্রোটেকশন। আরে আমাকে জানিয়েছে তো, জানিয়ে আমাকে ধন্য করেছে। তার এই সম্পর্কে এক বালতি অবদান রাখা শেষ আমাকে মেসেজ জানিয়ে। একটা কথা তো সত্যি, আপনি সাচ্চা মানুষ, কোনো ভেজাল নেই। তবে আসুন আপনাকে মাথায় তুলে নাচি। ইনশিরা আর কিছু বলে না। মুইন বলতে থাকে, বাবা মা ওভার রিয়াক্ট করছে। হ্যাঁ, করেছেই তো। মাকে যে অ্যাসিড ছুঁড়েছে তার ভাইপোর সাথে 6 বছরের রিলেশনে প্রতারিত হবার পরে, স্বেচ্ছায় বিয়ের পিড়িতে বসার পরে যখন দুজন বৃদ্ধ একটু স্বস্তি পেয়েছিল, তারপর একজন বাবা বাইরের লোক দেখে আবার তার মেয়ের নামে অপবাদ। এইসব ছবি মাথায় হয়তো কত কত ভাবনা এসেছিল তার মেয়ে হয়তো আবারও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তবে তো বাবা মা ওভার রিয়াক্ট করবে না, নাকে সর্ষের তেল মেখে ঘুমাবে বাবা। আর মা, সে তো কাঁদবে না, সে নাচবে। বিয়ের দিনের পরের থেকে ঘটনাগুলো মনে করে দেখো, মা কতটা আত্মগ্লানিতে ভোগেন আমাদের বিয়ের সিচুয়েশনটা নিয়ে এখনো। তবুও মনের জোর খাটিয়ে আমাকে কম সময় দিচ্ছে না। আজ যখন সাময়িক সময়ের জন্য মনে হলো সে ব্যর্থ হয়েছে, তখন তার আত্মগ্লানি মাথাচাড়া দিয়ে উঠবে না। কাঁদবে না মা, মা কখনো তোমাকে বোঝেনি, তুমি বুঝতে দিয়েছ।
মা যেটুকু বুঝেছে তোমাকে ভুলই বুঝেছে। তুমি কখনো তার সাথে সহজ হয়েছো? বলো বলো তো আমাকে। একটু থেমে মুইন দম নিয়ে বলে, তোমার সমস্যা আছে বলো, তোমার সাহায্য দরকার বলো ইনশিরা, অথচ আমি দেখছি তুমি হাতটা গুটিয়েই রেখেছো। আবারও দম নেয় মুইন, এবার কণ্ঠস্বর নরম করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।